ঘন কালো অন্ধকারে এলোমেলো হয়ে পিচঢালা রাস্তা ধরে দৌড়ে চলেছে একটা কিশোরী মেয়ে। কপালে বড় একটা ক্ষত, যা থেকে চুইয়ে চুইয়ে রক্তের ধারা বয়ে যাচ্ছে সারা মুখ বেয়ে। গলদেশ পেরিয়ে সেই রক্ত সাদা জামাটা লালচে রং ধারণ করেছে। মেয়েটা নিভু নিভু দৃষ্টিতে পিছনে আসতে মানবগুলোকে দেখে নেয়, যাদের চোখ মুখে ভয়ঙ্কর হিংস্রতা। ধরতে পারলে মৃত্যু অনিবার্য। ভয়ে ডুকরে কাঁদে মেয়েটা। কপালে তীব্র যন্ত্রণা, তার থেকেও বেশি শরীরে। অবশ্যই পড়তে পড়তে বাঁচে। আকাশের ভয়ঙ্কর গর্জন বলে দিচ্ছে আজ তাণ্ডব হবে প্রকৃতির বুকে। কি যে অসহনীয় পরিবেশ! আয়ু সোনা, এই ছোট ছোট পায়ে আর কত দৌড় করবে? পড়ে গেলে আঘাত পাবে সোনা, আর দৌড়ায় না। পিছন থেকে এমন একটা বিশ্রী মন্তব্যে কিশোরী মন আরও মুচড়ে ওঠে। ভয়ে এবার শরীর সামনে এগোয় না। গায়ে পা বেঁধে মুখ থুবড়ে পড়ে কংক্রিটের রাস্তায়। পায়ে পা বেঁধে মুখ থুবড়ে পড়ে কংক্রিটের রাস্তায়। শরীরের বিভিন্ন জায়গায় ছিঁড়ে ঘা হয়। অস্পষ্ট স্বরে আ বলেছিলাম না ব্যথা পাবে সোনা, কেন দৌড় করালে? ভয়ে ভয়ে মেয়েটার সামনের লোকগুলোকে দেখল। কম করে 10-12 জন হবে। তাদের মাঝে দেখতে লম্বা মতো চিকন গড়নে শ্যাম পুরুষটাকে দেখে ভয়ে মুখ চেপে ধরে হেঁচড়ে হেঁচড়ে পেছাতে থাকে। সকলের মুখে ভয়ঙ্কর হাসি। তাকে কবজা করতে পেরে মুখে শয়তানি হাসি লেপ্টে। শ্যাম পুরুষটার কুৎসিত হাসিটা পরিবর্তন হয়। গলার মোটার রূপোর চেইনটা নাড়তে নাড়তে মেয়েটার পাশে বসিয়ে পা টেনে নিজের দিকে টেনে আনে। ভয়ে এবার উচ্চস্বরে চিৎকার করে কাঁদে মেয়েটা। এতে কারোর মাথা ব্যথা নেই, সকলে উৎসুক জনতা। হঠাৎ চুলের মুঠিতে শক্ত টানে অসহায় মেয়েটা ছটফট করে। কোথায় পালাচ্ছ আয়ু সোনা? আ ছেড়ে দিন, ছেড়ে দিন জিসন ভাই। হু হা করে হাসির রোল পড়ে যায় চারদিক থেকে। কি ভয়ঙ্কর হাসি! হঠাৎ গালে ঠাস ঠাস করে বেশ কিছু থাপ্পড় পড়তে মেয়েটা নেতিয়ে পড়ে। সে অবস্থায় শ্যাম পুরুষটা চুলের মুঠি টেনে। আমার থেকে পালাবি আয়ু সোনা? ভুলে যাচ্ছিস তোর বাপ মায়ের পরিণতি কি হয়েছিল? এখন তো তোর পালা সোনা। বলে পিছনে ঘুরতে একজন দানব আকৃতির পুরুষ দাঁত কেলিয়ে চকচকে একটা ছুরি এগিয়ে দিল। হাতে তুলে নিতেই মেয়েটা ভয়ে ছটফট করতে চায়, কিন্তু পুরুষালী শরীরের সাথে পেরে ওঠার দায়। হঠাৎ দূরে ভয়ঙ্কর এক বাজ পড়ল। ভয়ে এবার দিশেহারা মেয়েটা। চকচকে ছুরি থেকেও বাজ পড়ার ভয়ে মেয়েটা আকুতি ভরা কণ্ঠে ছাড়ো, ছাড়ো, দূরে বাজ পড়ছে, মায়ের কষ্ট হচ্ছে। রক্ত, রক্ত, কত রক্ত, আল্লাহর রক্ত, কত রক্ত। আয়ু, আয়ু, কি হয়েছে আয়ু? ওঠ। হঠাৎ ধরফর করে ওঠে। আশেপাশে তাকিয়ে চোখ বড় বড় করে। শরীরে ঘামে যাবুথুবু অবস্থা। শরীর থরথর করে বড় বড় শ্বাস নিতে দেখে পাশের মেয়েটা দৌড়ে ছুটে যায় টেবিল থেকে পানি নিতে। নিয়েই ফিরে আসে। পানি এগিয়ে গা আঁকড়ে ধরে খেতে ইশারা করে। শোনে না, এখনও একইভাবে তাকিয়ে কাঁপছে। পানিটা খেয়ে নে আয়ু। ইস, মুখটা শুকিয়ে গিয়েছে, হা কর। ধীরে ধীরে পানিটুকু খেয়ে নেয়। চারিদিকে ভালো করে পরখ করতে মনে পড়ে যায় এটা কাশ্মীর, বাংলাদেশ নয়। ভুল করে একটু লাইটটা বন্ধ করতেই তোর এই অবস্থা আয়ু। এমন অবস্থা হলে তো এই পাহাড়ি রাস্তায় তোর জন্য জেনারেটর আনতে হবে। আয়ানা মুখ ফুলিয়ে নিঃশ্বাস ফেলে কপালের ঘামটুকু কাপা কাপা হাতে মুছে নেয়। অস্পষ্ট স্বরে বলে, ভোর হয়নি তুতুন্দি, এখানে আধার কাটবে কখন? হাই তুলতে তুলতে আয়ানার পাশে বসে তাকে ইশারা করে গোলে শুয়ে পড়তে। মেয়েটাও চুপটি করে শুয়ে পড়ে। তুতুল মাথায় হাত বোলাতে বোলাতে বলে, আজকে 1 সপ্তাহ তুই ওই ভয়ঙ্কর জায়গা থেকে এসেছিস। ওই দিন যদি তুই পালাতে না পারতি তাহলে কি হতো? ভয়ে আরও লেপ্টে যায় আয়ানা। ফর্সা মুখের ফোলা ফোলা গালের মেয়েটার, ছোট পাতলা চকলেট কালারের ঠোঁটের মেয়েটা জীবন্ত পুতুল। একবার দেখলে বারবার তাকাতে মন চাই। মুখে এখনও বাচ্চা বাচ্চা আদল। বয়স কত বা? এই তো ডিসেম্বরের 31-এ 17তে পড়বে। কিন্তু এই বয়সে মেয়েটা জীবনের প্রায় 80 ভাগ দেখে নিয়েছে। তার এই ডাগর ডাগর চোখের সবচেয়ে বড় আকর্ষণ বড় কুচকুচে কালো মণি।
এতে যেন হাজার মায়া, সেই মায়াবী চোখ দুটো সাক্ষী প্রিয় মানুষদের নিথর দেহ। আফসোস করে তুতুল সেই মুখে হাত বুলিয়ে, ইস, এই মুখ দেখলে তো শত্রুরও মায়া হওয়ার কথা। ভোর হতে তো অনেক দিদি আয়ু, একটু ঘুমিয়ে নে। ভাত খাবি? মাথা নাড়িয়ে না বলে আর একটু শরীর ঘেঁষে চোখ বুজে নাই। জানালা ভেদ করে শীতল হাওয়া ঘরে ঢুকছে। কাশ্মীরে এই শীত কুয়াশা লেগে থাকে। মেয়েটার অভ্যেস করতে বেশ কাঠখড় পোড়াতে হচ্ছে। এমনি ঠান্ডার সমস্যা থেমে থেমে কেসে যাচ্ছে। ফর্সা নাকটা তুতুল টেনে দিয়ে, ভোর হলে নামাজ পড়ে আবার ঘুমাবি? তোর ঝুনঝুনিকে নিয়ে ঘরের বাহিরে পা দিলে মাকে বলে পায়ে কাঠের বাড়ি দিতে বলবো। মুখ কুঁচকে ওঠে আয়ানার। তুতুলের হাত সরিয়ে গায়ে নাক ঘষে। ঝুনঝুনি না, ওর নাম মিল্কিদি। তুমি দেখোনি আমার খরগোশটা কত ফর্সা? হ্যাঁ, তোর মতো তোর খরগোশের বাচ্চা আস্তে আস্তে পেয়ে থাকে। বলি না তো কোত্থেকে আনলি? আয়ানা হাত সরিয়ে সোজা হয়ে বসে, মুখে হাসি ফুটিয়ে। তোমাদের বাড়ির পূর্ব দিকে যে জঙ্গলটা গিয়েছে না, কি জানি নাম ওটার? তুতুলের হাসি উবে যায় ভীতু মুখে। গাবরাতুল গাবা। শুনে আয়না ছটফট করে বলে, হ্যাঁ হ্যাঁ, ওখানটাতেই ছিল। আশেপাশে ওর মাম্মি ছিল, তাই তুলে নিয়েছি আমার সাথে। ভীতু তুতুল আয়নার হাত ধরে ভীতু চাপা কণ্ঠে, কি করেছিস তুই? তুই গাবরাতুল গাবায় কেন গিয়েছিস? এটা একটা নিষিদ্ধ জঙ্গল। এই এলাকায়, না না, কাশ্মীরের কেউই ওই জঙ্গলে পা মারায় না। ভীতু আয়না জানতে চাই, কেন? ওটা খানদের জায়গা, শুধু তারা ব্যতীত কারোর যাওয়ার অনুমতি নেই। আর ওটাতে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস ঘটে। আর আর খানদের নিষিদ্ধ জায়গায় যাওয়া মানে মৃত্যু। তুই কি বোকা? কেন গেলি? ভয়ে এতটুকুনি হয়ে যায় মুখ। ভয়ে তুতুলের হাত আঁকড়ে ধরে। আর যাব না। কেউ দেখেছে তোকে যেতে? মাথা নাড়িয়ে না বলে, মানে দেখেনি। সন্তুষ্টির নিঃশ্বাস ফেলে তুতুল, মাথায় হাত বুলিয়ে বোঝানো সুরে। আর চাস না, এটা কাশ্মীর বাংলাদেশ থেকেও কয়েক হাজার গুণ বেশি ভয়ঙ্কর। এখানে সব কিছুতে ভয়। আর ওই যে বললাম খানদের কথা, ওরা হচ্ছে এই কাশ্মীরের বাদশা। এদের কথা ছাড়া এখানে কিছু হয় না। ওদের হ্যাঁ হ্যাঁ আর নাতে না। ওদের আদেশের বাহিরে কিছু করা মানে মৃত্যু। ভয়ে তুতুলের হাত আঁকড়ে। এটা তো ভয়ঙ্কর। মাথা নাড়িয়ে হ্যাঁ বলে তুতুল। হাত বাড়িয়ে তাক করে সেদিকে তাকায় আনায়া। সাইগিরি পাহাড়ের উত্তর পাশে তাদের চাঁদের হাট কুটিরের পূর্ব পাশে বেশ অনেকটা দূরে গাবরাতুল গাবা। অন্ধকারে কেমন ভয়ঙ্কর দানবের মতো দেখতে। ভয়ে মুখ লুকিয়ে নেয়। মনে হচ্ছে জঙ্গল থেকে অসুরে ছুটে এসে ঘাড় মটকে দিবে। এমনিতেই এক ভয়ঙ্কর অতীতের পর অন্ধকার, বজ্রপাত আর রক্তে তার ভয়াবহ ভীতি। তুতুল তখনও গাবরাতুল গাভায় তাকিয়ে। নামের মতোই রহস্যময় কুয়াশাচ্ছন্ন এই জঙ্গল। ভিতরটা কতটা গভীর আর ভয়ঙ্কর এখানে থাকা কেউই জানে না। খানদের কেন সবাই ভয় করে দি? এরা কি রাক্ষস নাকি যে খেয়ে ফেলবে? মুখ চেপে ধরে আটকে তুতুল ফিসফিসিয়ে বলে, এখানে তাদের রাজত্ব চলে। শুধু এখানে নয়, পাকিস্তান বাদেও বাংলাদেশ এবং বিভিন্ন দেশগুলোতে এরা রাজ করে এসেছে যুগ যুগ ধরে। আমি বলে খান বংশের শাসন আমল যুগে যুগে চলে এসেছে, কেউ সরাতে পারেনি। এবং এতটাই ভয় পায় তাদের যে সে সাহস করেও না। আর কাশ্মীরের সকলে খান বংশ বলতে পাগল। যেমন ভয় করে, তেমন তাদের জন্য জান দিতে দ্বিমত করবে না। এখানের আইন খুব কঠিন। মুসলিমদের আত্মহত্যা নিষেধ। শুধু মরতে চাস তাহলে একটু খান বংশের বদনাম জনসম্মুখে করবি, তাহলে নীলাম ভ্যালির নীলাম নদী তোর রক্তে ভেসে যাবে। এতটা ভয়ঙ্কর এরা? আয়নার বড় বড় চোখে তাকিয়ে হাসে তুতুল, গাল টেনে বলে, তার চেয়েও প্রতাপশালী রাজা এরা গরু কাটার মতো মানুষ কাটে। এখানে ভুলের শাস্তি মৃত্যু। যত ধরনের কালো বিজনেস থেকে শুরু করে সব কিছুই এরা করে। এমনি এমনি তো ধন সম্পদের পাহাড় বানায়নি কাশ্মীরের কিং এরা। গ্রাম শহরে প্রতিটি ঘরে ঘরে একজনের হলেও খান বংশের কর্মরত থাকতে হয়। যেমন আমাদের ঘরে আমি আর আব্বু, তেমন প্রতিটা ঘর থেকে খান বংশের জন্য কাজ করে থাকেন।
ছেলে না হলে মেয়ে, মেয়ে না হলে তার বাবা মা, কাউকে না কাউকে যেতে হয়। ভাইয়ের বয়স যখন 20, তখন ভাইজানে যাওয়ার কথা, কিন্তু পূর্ব থেকে আমি আপু কর্মরত থাকায় ভাইজানকে পড়তে শহরে যেতে দেন বড় হুজুর। বলতে গেলে কাশ্মীরের সকল দাসত্ব করে এদের। যার প্রতি নির্দয় হয় তার মৃত্যু যে কতটা ভয়াবহ ভাবতেই শরীর কাঁপে। আয়ানা জানতে চায়। বুড়ো হুজুরটা কে? ইমরান খান, সে তো এখানের মাথা, খান বংশের মালিক। পরে আস্তে আস্তে জানতে পারবি। এখন ঘুমাতো, কাল কলেজ আছে, খুব ঘুম পাচ্ছে। আয়না আরও অনেক কিছুই জানতে চায়, কিন্তু তুতুল ততক্ষণে তাকে ঠেলে ঠুলে শুয়ে দিয়ে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। তবুও কবুতরের বাচ্চার মতো আয়না টুকুস টুকুস চোখে তাকিয়ে থাকে। সবাইকে এত সাহায্য করে, খাবার জোগাড় করে দেয়, কাজ দেয়, তাহলে ভয় কেন পায় তাদের? তারা তো ভালো মানুষ, তাই না? কালো বিজনেস করলে বা শাসন করলে কি মাসুম মানুষ মারে নাকি? নিশ্চয়ই খারাপদের মারে। সব ভালো ভালো নয়, কিছু ভালো ভয়ঙ্কর হয়। ঠিক তেমনই স্বর্গে একটা রাক্ষস আছে, যার ভয়ে বুড়ো থেকে জোয়ান আর জোয়ান থেকে শিশু সকলে ভয়ে থরথর করে কাঁপে। কে এসে? খানের পুত্র ইরফান খান। আয়নার বুক মুচড়ে ওঠে। ইরফান খান, নামেই তো ঝড়। এত কঠিন আর রাজকীয় নাম কেন? নামের মতো ভয়ঙ্কর বলে? তুতুল ধীর কণ্ঠে বলে। জীবনে তার সামনে না পড়া মানে আরো কয়েকশো বছর বাঁচার হায়াত লাভ করা। আয়না শোনে, কিন্তু প্রশ্ন করে না। চোখ বুঝে কিছু সময় যেতেই ঘুমিয়ে যায়। তুতুল বেশ কিছু সময় সে ঘুমন্ত মুখ দেখে। দোয়া করি আয়ু, ভবিষ্যৎ তোর উজ্জ্বল হোক। যা পিছু ফেলে এসেছিস তা থেকে ভবিষ্যৎ মুক্তি পাক। আজাদ কাশ্মীর তোকে আজাদি দে। একটা মুক্ত পাখির মতো সুন্দর হাসি খুশি জীবন হোক। আল্লাহ যেন আর কোনো ভয়ঙ্কর পরিস্থিতি তোর ছোট্ট জীবনে না আসুক। আয়রা আহমেদ আয়না, বাবা জায়েদ আহমেদ আর মা শীতল আহমেদের একমাত্র মেয়ে। জন্ম বাংলাদেশে, কিন্তু পরিস্থিতি তাকে এই কাশ্মীরে এনে ফেলেছে তার মনির কাছে। হ্যাঁ, এই কাশ্মীরের এই চাঁদের হাট কুটিরটা তার খালামুনি ইয়াসমিন জামান আর আঙ্কেল আতাউর জামানের। দুজনেই খান বংশে কাজ করেন। আয়নার খালাতো বোন সাইরা জামান তুতুল কলেজের শেষ বর্ষে এবং বড় খালাতো ভাই সাইদ জামান শহরের ইউনিভার্সিটিতে পড়েন। ভোরের আলো ফুটতে বেশ দেরি, এখনও ঘুটঘুটে অন্ধকার। কুয়াশায় ঢাকা কাশ্মীরে সকলেই কাঁথা লেপে মুড়িয়ে গভীর ঘুমে। হঠাৎ গাবরাতুল গাবা ঘন কালো জঙ্গলে আলোর ঝলকানিতে সব ফক ফক করতে থাকে। আওয়াজ তুলে বেশ কয়েকটা গাড়ি প্রবেশ করে জঙ্গলের ভিতরে। সেই আলোয় দেখা যাচ্ছে একটা মানুষ তার জানপ্রাণ ক্ষয় করে দৌড়ে চলেছে নিজের জীবন বাঁচাতে। পিছনে মৃত্যু, সেই মৃত্যু থেকেই বাঁচার আকাঙ্ক্ষা। মানুষটা থরথর করে কাঁপছে, কিন্তু পিছনে তার আজ স্বয়ং কাশ্মীরের বাদশাহ ইরফান খান পড়েছে। তা থেকে কি আর মুক্তি আছে? নেই তো। ইরফান খান তো দয়া মায়াহীন এক হিংস্র পুরুষ, যার তীক্ষ্ণ দৃষ্টি থেকে কারোর মুক্তি নেই। হঠাৎ পিছন থেকে কিছু বিঁধে যেতে বুকে লোকটা মুখ থুবড়ে পড়ে। শাঁসা আওয়াজ তুলে আসা গাড়িগুলো লোকটাকে পড়তে দেখে থেমে যায়। এক এক করে নেমে আসে কালো পোশাকধারী অসংখ্য গার্ড, ছড়িয়ে ছিটিয়ে আটকে দেয় সেই আঘাতপ্রাপ্ত লোকটাকে। বেশ পরে এসে থামে একটা পুলিশের গাড়ি, যা থেকে পুলিশ অফিসার মির্জা কাদের নেমে আসে তার সহযোগীদের নিয়ে। ভয়ে বারবার কপাল মুছে যাচ্ছে রুমাল দিয়ে। আজকের রক্ষে নেই। পড়ে থাকা লোকটা ভয়ে যান যায় যায় অবস্থা। ওই অবস্থায় হাতড়ে হাতড়ে উঠতে চায়। হঠাৎ শান্ত জঙ্গলে ভেসে আসে। ভয়ে লোকটা এলোমেলো হয়ে যায়। কোথায় যাবে, কোন দিকে লুকোবে, কোন দিকে যাবে দিশেহারা হয়ে পড়ে। হঠাৎ গোল করে থাকা গার্ডগুলো সরে মাঝে রাস্তা করে দেয়। সেখানে থেকে হেঁটে আসে এক মানব। প্রথমে চোখ যায় কালো রঙের দামি জুতো জোড়ায়, তারপর কালো পাঞ্জাবি পরিহিত সুদর্শন পুরুষটার দিকে। পাঞ্জাবির বুকের কাজটা চেইন সিস্টেম হওয়ায় বেশ সম্পূর্ণটা দৃশ্যমান। লম্বায় 6 ফিট, ছুঁই ছুঁই আর হলদে গরনের সুদর্শন পুরুষটা দেখতে যত সুন্দর, তার ভিতরটা ততটাই হিংস্র।
তার জন্যই হয়তো কবি বলেছেন সুন্দর খুব ভয়ঙ্কর হয়। ইরফান খান, হ্যাঁ, এটা সেই ইরফান খান যার ভয়ে সম্পূর্ণ কাশ্মীর থরথর করে কাঁপে, যার বেড়াল চোখের ভয়ঙ্কর দৃষ্টি থেকে কেউ নিস্তার পায়নি। বাঁকা হাসে ইরফান সামনে থরথর করে কাঁপতে থাকা লতিফ সিদ্দিককে দেখে। হাঁটু ভেঙে অ্যাটিটিউড নিয়ে বসে, ঘাড় দুদিকে মোচড় খাটিয়ে। কি লতিফ সিদ্দিক, আমার খেয়ে আমার শহরে থেকে আমার জিনিস উধাও করার ঠান্ডা? হুম, শরীরে খুব চর্বি জমেছে? ভেবেছিলে ইরফান খান জানবে না কয়েকটা মাল এদিক সেদিক হলে, তাই তো? লতিফ সিদ্দিক ইরফানের পা আঁকড়ে ধরে আহাজারি করে ভয়ে সঙ্গে সঙ্গে, মাফ করুন হুজুর, আল্লাহর দোহাই মাফ করুন, ভুল হয়ে গিয়েছে, আর হবে না। হঠাৎ ইরফানের চোখ মুখের পরিবর্তন হয়। হিংস্র বাঘের মতো বুকে লাথি মেরে হুঙ্কার দিয়ে ওঠে। পাশ থেকে একজন গার্ড বড় একটা রামদা দিতেই ইরফান লতিফ সিদ্দিকের বুকে লাথি মেরে চেপে গলায় দা দিয়ে জবাই করতে থাকে। লতিফ ছটফট করতে চাইলে দুজন হাত আর দুজন পা চেপে ধরে। শরীর থেকে গলা আলাদা করে ক্ষান্ত হয় ইরফান। হাতের দাঁত ছুঁড়ে ফেলে শরীরের রক্ত মুছতে মুছতে দাঁত কিরমির করে। ইরফান খান মাফ না মৃত্যু দেয়, গাদ্দারির শাস্তি শুধু মৃত্যু। সবুজ। সুবুর ছুটে এসে হাঁটু গেড়ে মাথা নিচু করে। জি ছোট হুজুর। ইরফান রক্তে মাখামাখি শরীরে হাত বাড়াতেই একজন গার্ড সিগারেট এগিয়ে দিতেই সেটা টানতে টানতে, আমার মাল পাকিস্তানের বাইরে যাওয়ার আগে সব কটাকে কেটে মাল নিয়ে আসবি। জি হুজুর। হাসে ইরফান। রক্তমাখা জবজবে শরীর, কি ভয়ঙ্কর লাগছে তাকে। অফিসার মির্জা কাদের ও তার সহকারী থরথর করে কাঁপছে। আজ নতুন জয়েন করেছে, এসে ইরফান খানের ভয়ঙ্কর দাবানলের মুখোমুখি হতে হয়েছে। ইরফান নিজের গাড়ির দিকে যেতে যেতে কাদেরের কাছে এসে থেমে যায়। এতে লোকটা নিজের প্যান্ট ভিজিয়ে দেয় ভয়ে। বিপির রোগী, ডায়াবেটিস, সবসময় বিষ বেরিয়ে থাকে। ইরফান তার অবস্থা দেখে বিরক্ত সুযোগ দৃষ্টিতে তাকিয়ে, এই পোশাকটা আপনাকে মানাচ্ছে না মির্জা কাদের, এক কাজ করুন, পোশাকটা খুলে ফেলুন। জি হুজুর। ভয়ে ভয়ে বলে। ইরফান ভয়ঙ্কর চোখে তাকাতেই একজন গার্ড পায়ে লাথি মেরে ইরফানের সামনে হাঁটু মুড়ে বসিয়ে দেয়। থরথর করে কাঁপতে থাকা শরীরটা কয়েক ঘা পড়তেই কেঁদে ওঠে বয়স্ক কাদের। এখানে আসার আগে আমার সম্পর্কে ক্লাস করে আসা উচিত ছিল অফিসার। খুব দুর্বল ছাত্র আপনি, আর দুর্বল লোক ইরফান খান পছন্দ করে না। খুলছি হুজুর। ইরফানের চোখ হাসে। নতুন একটা সিগারেট এগিয়ে দিতে তাতে টান দিতে থাকে। মির্জা কাদের মাথা নিচু করে একবার নিজের সহযোগীদের দেখে যারা মাথা নিচু করে চোখ বুজে ধীরে ধীরে শ্বাস নিচ্ছে। মির্জা কাদের বাংলাদেশি, ইরফান খান সম্পর্কে জানে, কিন্তু এই ভয়ঙ্কর পুরুষটার সম্পূর্ণটা জানা ছিল না। এতেই বিপত্তি ঘটে। প্রথম কেস ইরফান খানের গুদামের, তাতেই লোকটা ফেল করলো। হায় আল্লাহ, কাপা কাপা হাতে শরীর থেকে শার্ট, তারপর বেল্ট খুলে কেঁদে ওঠেন। প্যান্ট খুলে ফেলতেই ইরফান পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বলে, আমার টাকায় সংসার চলে আর আমার কাজে গাফিলতি করছেন। ভেরি ব্যাড অফিসার, ভেরি ব্যাড। এই জব আপনার কোনো প্রয়োজন নেই। এর থেকে ভালো রাস্তায় রাস্তায় এমন উলঙ্গ হয়ে ভিক্ষা করুন, কোনো কষ্ট নেই, বিন্দাস জীবন। মাথা নিচু করে কাঁপছে মির্জা কাদের। ভয়ে কলিজা ছিঁড়ে যাচ্ছে। ইরফান চলে যেতে মাটিতে ভয়ে ঠাস করে পড়ে যান। সঙ্গে সঙ্গে জ্ঞান হারান। জীবনের সবচেয়ে বড় বাজে অভিজ্ঞতা। কত চুমারি করে এই চাকরি পেল, তাতেও ভাটা পড়ল। সকালের কড়া রোদ চোখে পড়তেই আয়ানা নড়ে চড়ে ওঠে। হাই তুলতে তুলতে বিছানা থেকে নিচে নামতেই তুতুল দৌড়ে আসে। আয়ানা চোখ পিটপিট করে তাকাতেই তুতুল উৎসাহ গলায় বলে ওঠে, আয়ু পরিপাটি হয়ে একটা সুন্দর জামা পরে নেয় তো। চোখ ডলে আয়ানা। কেন দি, কোথায় যাব? খানবাড়িতে। ভয় পায় মেয়েটা। কালকে তো শুনলো খানবাড়ি কতটা ভয়ানক। তাহলে আজ কোন খুশিতে সে ওই ভয়ঙ্কর বাড়িতে যাবে? সে প্রশ্ন করতে যাবে এর আগেই তুতুল ঠেলে ঠুলে তার একটা সাদা গোল ফ্রক সমেত আয়নাকে গোসলে পাঠিয়ে দেয়। এখানে খুব ভোরে গোসল সারতে হয়।
আর কোনো গুরুত্বপূর্ণ দিন হলে তো কথাই নেই। আয়না বিনা প্রশ্নে কিছু সময়ের ব্যবধানে গোসল সেরে বেরিয়ে আসে। নিজের গা সমেত নিজের পা সমেত চুলগুলো ছেড়ে থমকে যায় তুতুল। মুখ থেকে অস্পষ্ট স্বরে বলে ওঠে, মাশাআল্লাহ। হাসে আয়না। মিরারের সামনে বসতেই তার চুলগুলো সাদা কার্পেটে গড়াগড়ি খায়। বয়সের তুলনায় মেয়েটার চুলগুলো বেশিই বড়, লম্বা 5, চিকন গড়নে ফর্সা মেয়েটাকে প্রথম দেখায় পরি বলে যে কেউ ভুল করবে। মায়া মায়া দিক থেকে একটা বাঙালিদের মতো হলেও আয়নার গায়ের রং বিদেশিদের মতো ফর্সা। আয়নার মা শীতল আহমেদ ছিলেন একজন বিদেশি নারী, তাই সেও মায়ের ফর্সা ত্বক পেয়েছে। কিন্তু চোখ, নাক আর ব্যতিক্রম ঠোঁটের কালার কার পেয়েছে আল্লাহ জানেন। ছোট থেকে আয়নার চুলের শখ, তাই বড় হতে সেই চুল জমি ছুঁয়েছে। তুতুল আয়নার কোণার আঙুল হালকা কামড়ে কানের পিছনে কালি দিয়ে দেন। মিষ্টি করে বলেন, সকল খারাপ অশুভ দৃষ্টি থেকে দূরে রাখুক আল্লাহ, সকল খারাপ নজর থেকে বাঁচিয়ে রাখুক। খিলখিল করে হাসে আয়ানা। সময় নিয়ে চুল শুকিয়ে চুল বেঁধে ঘোমটা টেনে নেয়। দেখতে সদ্য ফোটা গোলাপের মতো লাগছে। মনি, আঙ্কেল কোথায়? সকাল সকাল কাজে গিয়েছে, আজকে তো খানবাড়িতে আলাহি ভোজ। তুতুলের কথায় ভ্রু কুঁচকে আসে আয়ানার। প্রশ্ন করে, কিসের ভোজ? তুতুল আয়নার মুখটা ঢেকে নিতে বলে। সুন্দর মতো পরিপাটি করে নিজেও ঠিকঠাক হয়ে দরজায় তালা ঝোলাতে ঝোলাতে, আজকে খানের একমাত্র ছেলে ইরফান খানের জন্মদিন, দেখ দেখ কত মানুষ যাচ্ছে। আয়না উৎসুক হয়ে দৌড়ে আসে। মানুষের ঢল দেখতে দেখতে অবাক গলায়। এলাকার সব মানুষ খানবাড়িতে যাবে? তুতুল মাথা নাড়িয়ে হ্যাঁ বলে হাত আঁকড়ে ধরে হাঁটতে লাগে। আদেশ সুরে, একদম চাতক পাখির মতো থই থই করবি না, সেখানে কোনো ভুল হলে সঙ্গে সঙ্গে গর্দান নিবে। ভীতু আয়না মুখ ছোট করে। না যাই দি, ভয় করছে। যদি ভুল হয়ে যায় আর মারে, আমার ভয় করে। তুতুল দীর্ঘ নিঃশ্বাস ফেলে। যেতে হবে, খানবাড়ি থেকে ডাকলে নাকচ করা যায় না। কি বললাম কাল সারা রাত? আমার সঙ্গে লেগে থাকবি, নড়বি না। তাহলে মিল্কিকে নেই, ও একা একা কি করবে? তুতুল কিছু ভেবে মাথা নেড়ে। আচ্ছা। হেসে আয়না বাচ্চাদের মতো দৌড়ে ঘরের তালা খুলে ছুরি থেকে মিল্কি নামের খরগোশের বাচ্চাকে তুলতে তুলতে আওড়াই। রাক্ষসপুরীতে যাচ্ছি মিল্কি, একটা রাক্ষসের জন্মদিন। 28 বছরের বুড়োর নাকি জন্মদিন। চল, তোকে নিব, দুটো আপেলও খেতে দিব। কি রে, আয়। উচ্চস্বরে তুতুল। আয়ানা ছোট পায়ে বড় কদমে এগিয়ে এসে। আয়ানা ভীতু। গতকাল খান বংশের শাসন সম্পর্কে অনেক শুনেছে। আজকে একটু দূর থেকে দেখে আসবে তা নিয়ে ভয় এবং উত্তেজিত। কিন্তু মন কেমন খচখচ করছে ভয়ে। মনে হচ্ছে তার জীবনে ভয়ঙ্কর কিছু হতে চলেছে। আয়ানা বুঝতেই পারল না তার ছোট জীবনে পুনরায় ঝড় বইতে চলেছে, যে ঝড়ে এইবার আয়ানা নামের কোনো অস্তিত্ব থাকবে না। যে রাজ্যের দিকে সে মেপে মেপে পা ফেলছে তা তার জেলখানা হতে চলেছে। তার খাঁচা, যে খাঁচার মালিক অন্য কেউ। আয়ানা যদি বুঝতে পারতো কতটা ভয়াবহ তার জীবনে হতে চলেছে, হয়তো বাংলাদেশে থেকে পালিয়ে এত দূর কাশ্মীরে আসার চেয়ে সে বাংলাদেশের অন্ধকার কক্ষে বন্দি পছন্দ করত। এক ভয়ঙ্কর জীবন থেকে আরেক ভয়ঙ্কর জীবনে নতুন মোড় তার। সে কি বুঝতে পারল? আজাদ কাশ্মীর নামের মতোই সৌন্দর্যে ভরপুর। কাশ্মীর নামে সুন্দর, আর কাশ্মীর নামেই হলো পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। সৌন্দর্যে লীলাভূমি দেখতে চাইলে আমি বলবো কাশ্মীর চলে এসো। এর হাওয়া, এর সৌন্দর্য, সব কিছুতে কেমন শান্তি আর শান্তি। আজাদ কাশ্মীরের আবহাওয়া যত শীতল আর শান্তিময়, এখানের মানুষগুলো তার চেয়েও বেশি শান্তিপূর্ণ আর সরল। কুয়াশায় চাদর ঢাকা এই শহর, গ্রাম, সব কিছুতেই একটা মনোমুগ্ধকর আবেশ রয়েছে। ঝিরিঝিরি তুষারে যখন বড় বড় পাহাড়, গাছপালা, কাঠের ঘরগুলো ঢেকে যায়, তখন কি দারুণ যে দেখতে লাগে। আহা! আবার যখন সেই বরফ গলে বিশাল নদীগুলোতে মিশে, তখন নীলাভ পানিগুলো আরও স্বচ্ছ আর প্রাণবন্ত লাগে।
এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে কত শত মানুষ আসে হিসেব নেই। আজাদ কাশ্মীরের নীলাভ ভ্যালি হলো কাশ্মীরের সবচেয়ে সুন্দরতম স্থান। সেই নীলাভ ভ্যালিতে আজ উৎসব মুখর পরিবেশ হবেই না বা কেন? আজ 14ই মার্চ ইরফান খানের জন্মদিন বলে কথা। হ্যাঁ, ইরফান খানের জন্মদিন। ইমরান খান আর আসফিয়া খানের অনেক সাধনার একমাত্র ছেলে, যাকে বলা হয় কাশ্মীরের বাদশাহ। সম্পূর্ণ কাশ্মীরে আজ তাই রব রব উৎসব। ইরফান খানের জন্মদিন উপলক্ষে নিউজ চ্যানেলগুলো থেকে শুরু করে প্রতিটা সোশ্যাল মিডিয়া তার জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠানো হচ্ছে। খান বংশ কয়েক যুগ ধরে এই কাশ্মীরে রাজ করে এসেছে। প্রথম বাবা, তারপর ছেলে, তারপর তার ছেলে, এমন করেই যুগ যুগ ধরে চলে আসছে এই রীতি। ইমরান খানেরা ছিলেন দুই ভাই, ইমরান খান আর নাইম খান। ইমরান খান বড় ছিলেন, হিসেব মতে তার উপর সকল কিছু দায়িত্ব পড়েন। কিন্তু প্রতিবারের মতো ছিল না এবারের নিয়ম। ইমরান খান বাবার দায়িত্ব গ্রহণ করতে দিতে হয়েছিল ভাই নাইম খান আর ভাইয়ের বড় তিথির জীবন। সে কি রক্তক্ষয়ী যুদ্ধ! সেটাই ছিল শেষ কাশ্মীরের যুদ্ধ, যেখানে বাহিরের মানুষ হস্তক্ষেপ করতে চেয়েছিল, কিন্তু ফলাফল ইমরান খান তাদের ভয়ঙ্কর মৃত্যু দিয়েছে। এরপরে আসে ইরফান খান, ইরফান খানের একমাত্র ছেলে। ইমরান খান বাবার দায়িত্ব গ্রহণ করতে দিতে হয়েছিল ভাই নাইম খান আর ভাইয়ের বউ তিথির জীবন। সে কি রক্তক্ষয়ী যুদ্ধ! সেটাই ছিল শেষ কাশ্মীরের যুদ্ধ, যেখানে বাহিরের মানুষ হস্তক্ষেপ করতে চেয়েছিল, কিন্তু ফলাফল ইমরান খান তাদের ভয়ঙ্কর মৃত্যু দিয়েছে। এরপরে আসে ইরফান খান, ইমরান খানের একমাত্র ছেলে, বাবার থেকেও কয়েক ধাপ এগিয়ে, কঠিন আর ভয়ঙ্কর, যার মধ্যে দয়া মায়া নেই বললেই চলে। শাসনামলে নরম আর ভদ্র মানুষ হওয়া যায় না, তাই হয়তো ইমরান খান কঠোর একজন মানুষ, কিন্তু দিন শেষে তিনি দয়ালু মানুষ। মানুষের দুঃখে সে দুঃখী হয়, মানুষের সাহায্যে সে দুহাত উজাড় করে দেন। তাই সে কাউকে মেরে মাটি চাপা দিয়ে দিলেও কাশ্মীরের সরল মানুষগুলো তাকে জয় জয় করে। তার দোষ লোকগুলো দেখেই না, উল্টো খান বংশের কাউকে আঘাত করবে এমন বুকের পাটা শত্রু নেই। এর অন্যতম কারণ ইমরান খানের কাশ্মীরবাসী আর তার ছেলে ইরফান খান। তার দয়ায় কাশ্মীর দ্বিগুণ সুন্দর, কিন্তু ইরফান খান সে সম্পূর্ণ ব্যতিক্রম, নিষ্ঠুর অমানুষ, যার মধ্যে মনুষ্যত্ব নেই বললেই চলে, যার রাগ আর হিংস্রতার ভয়ে থরথর করে কাঁপে কাশ্মীরে থাকা মানুষগুলো। ইরফান খানের আইন ভিন্ন, দয়ামায়াহীন একটা রক্তচোষা সুন্দর পুরুষ, যার সৌন্দর্য আর ব্যক্তিত্ব প্রেমে পড়ার মতো, কিন্তু যে তাকে কাছ থেকে জানবে, বাঁচতে চাইবে, হাহাকার করবে তার থেকে বাঁচতে। যারা তাকে একটু ছুঁয়ে দেওয়ার আশা রাখে, তারাও তাকে জানার পর সুন্দর মৃত্যু পছন্দ করবে, কিন্তু তাকে না। কারণ হিসেবে ইরফান খানের ভয়ঙ্কর নিপীড়ন, তার ভয়ানক অত্যাচার। এখানের গ্রামের বাচ্চাগুলোকে ঘুম পাড়াতে রাক্ষসের ভয় দেখাতে হয় না, বললেই হয় ইরফান খান আসছে। তাদের সব নিশ্চুপ, নামেই তার প্রচুর ভয়, উপস্থিতি তো কঠিন বিষয়। ইমরান খান ছেলের অন্যায় অত্যাচারে বিরক্ত নয়, উল্টো বেজায় খুশি। একটা বাঘ জন্ম দিয়েছে, যার বুক ফুলিয়ে করা কর্মকাণ্ড তাকে সন্তুষ্ট করে, আরামের ঘুম দেয়। রাজ করতে হলে বিড়াল হলে চলে না, উগ্র, হিংস্র, ভয়ঙ্কর হতে হয়, যার ভয়ঙ্কর আঘাতে ছারকার হয়ে যাবে সব কিছু। সেই বাঘই পেয়েছেন তিনি। শাসনামলে আরও শক্তিশালী, আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। মাত্র 28 বছরে পড়ল, কিন্তু সে প্রমাণ করেছে যেন জন্মই তার মানুষের উপর রাজ করার জন্য। ভয়ঙ্কর অহংকার আর এরোগেন্ট, যার 28 বছরের জীবনে ভালোবাসা বলতে কিছু আসেনি, তাই হয়তো এতটা নির্দয় আর অমানুষ বেপরোয়া হয়েছে দিনকে দিন। ইরফান খান জিন্দাবাদ, ইরফান খান জিন্দাবাদ, ইরফান খান জিন্দাবাদ। খানবাড়ির মেইন ফটক পেরিয়ে বিশাল বড় মাঠের মতো জায়গায়, যেখানটায় হাজার হাজার মানুষ ভিড় জমেছে শুধুমাত্র এক পলক কাশ্মীরের বাদশাকে দেখবে বলে, তাকে জন্মদিনের বাহবা দিবে বলে। কেউ এসেছে ভয়ে, আর বেশিরভাগ খুশিতে, আনন্দ মিছিলে।
এই দিনটায় সবাই নিজ থেকে উপস্থিত হন, নানা পুরস্কার সমেত। আর যারা ভীতু আসতে চায় না তাদেরও আসতে বাধ্য করা হয়। বিশেষ দিনগুলোতে কাশ্মীরের উদযাপন হয় আনন্দ উৎসব। তখন ঘরে অসুস্থ ব্যক্তি ছাড়া কেউ থাকতে পারে না। টেনে হিচড়ে অমান্য হলে শাস্তি দেওয়া হয়। কালো রঙের পাঞ্জাবি আর অ্যাশ রঙের জুতো জোড়া পরে বেশ গম্ভীরভাবে উপস্থিত হয় ইরফান। বরাবরের মতোই সাদা চোখের মণিওয়ালা চোখগুলোতে সুরমা দেওয়া, জেল দেওয়া চুলগুলোতে হাত বুলিয়ে জনসম্মুখে হাজির হয়। গাল ভর্তি চাপ দাড়ি আর এক কানের ছোট বোতাম টপ দেখতে ভয়ঙ্কর সুন্দর লাগছে। পাঞ্জাবির গলা টেনে দেওয়া, ঘাড়ে নীল ট্যাটু হালকা দৃশ্যমান। হাত উপরে করে ইশারা করতেই থেমে যায় আওয়াজ। সবাই এত সময় তাকেই বাহবা দিচ্ছিল। ইরফান প্রথমে এগিয়ে যায় চেয়ারে পায়ের উপর পা তুলে বসে থাকা ইমরান খানের নিকট। ইমরান খান তার খাস কর্মী আলী আকবরের সাথে কিছু নথিপত্র নাড়াচাড়া করেছেন। ছেলেকে এগিয়ে আসতে দেখে হেসে জড়িয়ে ধরেন। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা বাজার। সীমিত হাসে ইরফান। বংশের রীতি অনুযায়ী সর্বপ্রথম বাবার হাতে চুমু খেয়ে চাচাতো ভাই ইসহাক খানের দিকে এগিয়ে যেতে প্রথমে কোলাকুলি করে ইসহাকের হাতে চুমু খায়। শুভ জন্মদিন ইরফান। উত্তরে মাথা নাড়িয়ে সামনে এগিয়ে যায় ইরফান। ইসহাক খান ইমরান খানের ভাইয়ের ছেলে। ভাই মারা যাওয়ার পর তার একমাত্র ছেলেকে নিজের ছেলের মতোই আদর যত্নে মানুষ করেন। বয়সে ইরফানের থেকে 1 বছর এগিয়ে। ইরফান রেলিং চেপে উৎসব মুখর পরিবেশে তাকায়, মুখ গম্ভীর কিন্তু ভিতরে পৈশাচিক আনন্দ। যখন মানুষ তাকে বাহবা দেয় ভিতরে পৈশাচিক সুখ অনুভব হয়। একে একে সকলের হাতে চুমু খেয়ে নিজ সাথে আনা উপহারগুলো গাইডের হাতে তুলে দেয়। ইরফান বিরক্ত অনুভব হয়। এত মানুষ, এত গমগমে পরিবেশ পছন্দ নয়। আনায়া দূর থেকে চোখ পিটপিট করে তাকিয়ে। পুরুষের আলাদা লাইন, মহিলাদের আলাদা। সে তুতুলের হাত আঁকড়ে মিল্কিকে নিয়ে চেপে আছে। চারিদিকে চোখ বুলিয়ে কালো পোশাকধারী বন্দুক হাতের গার্ডগুলো দেখে ঘাবড়ে যায়। ভয়ে আরও তুতুলের হাতের তলায় চলে যায়। তুতুল মুখ ঘুরিয়ে ভীতু মেয়েটাকে দেখে ধীর গলায় বলে, আর কিছু সময়, এরপর সবাই বাড়ি চলে যাব। তখন পেছন পেছন আমরাও যাব। একটু সবুর কর। আয়ানা দ্বিগুণ ফিসফিস করে। আমার অস্বস্তি লাগছে দি, চলো না, যেখানে দিয়ে এসেছি ফিরে যাই। এই মেয়েরা এত কি কথা বলছো, যাও সামনে আগাও। হঠাৎ বলিষ্ঠ গার্ডের খ্যাক খ্যাক শব্দে ভয়ে লাফিয়ে ওঠে আয়ানা। তুতুল মেয়েটা এমনিতেই ভীতু, এখানে আসায় তার উপর এমন করায় ভয়ে কেঁদে দিবে অবস্থা। তুতুল মাথা নিচু করে মাফ চেয়ে আয়ানার হাত টেনে সকলের পায়ে পা মিলিয়ে এগিয়ে যায়। পুনরায় যেতে যেতে ফিসফিস করে, ভয় পাস না, কিছু হবে না। দি, আমাদেরও কি ওই রাক্ষসের হাতে চুমু খেতে হবে? আমি কিন্তু ওখানটায় যাব না। আমার হয়ে 2টো চুমু বেশি দিবে তুমি। বাচ্চা বাচ্চা কথায় চমকে তুতুল তৎক্ষণাৎ মুখ চেপে চারিদিকে সতর্ক চোখ বোলায়। ধমকে, মরতে চাস? নরম মরম দিবে না তোর, মুখ একদম ছেঁচে দিবে। ভয়ে আয়ানা তুতুলকে ইশারায় না করে। মুখ ফসকে বলেছি দি, আর হবে না। সামনে এগোতে এগোতে তুতুল জানায়, মেয়েদের পছন্দ নয় ওনার, শুধু পুরুষের জন্য এই রীতি। বড় কথা, এখানে নারী পুরুষের জন্য সকল কিছুতে বাধাই করা নিয়ম। যেমন উগ্র অশালীন এখানে হয় না। বোকা আয়ানা মিষ্টি হেসে। বাগান থেকে 2টো আপেল পেড়ে দিবে দি, মিল্কিকে খেতে দিব। তুতুল মাথায় হাত বুলিয়ে। দিব। হাঁটতে হাঁটতে দুজন মোড় ফিরে নেয়। সবাই বাড়ির পথে মুখ করবে। এ পথ ধরে বিশাল গেট পেরিয়ে সবাই চলে যাবে গ্রামে। হাতে হাতে নতুন জামা কাপড় আর রিটার্ন গিফট। মেয়েদের গিফট দিচ্ছে আসফিয়া খান আর সাফিয়া খান, ইশরাকের বিবাহিত স্ত্রী। পর্দার আড়ালে তাদের সাহায্য করছে কয়েকজন কর্মরত মহিলা। এদের মধ্যে আয়ানার খালামণিকেও দেখা গেল, হাতে হাতে গিফটের থলি এগিয়ে দিচ্ছেন। তুতুল আয়ানাকে দেখতে পেয়ে চোখের ইশারায় সালাম করতে বলেন আসফিয়া খানকে। তুতুল এগিয়ে মাথা নিচু করে। সালাম মেম সাহেবা। সালাম মেম যান।
হাতের গিফট এগিয়ে দিতে দিতে পান খাওয়া মুখে আসফিয়া খান বলে উঠলেন, ইয়াসমিন, তোমার মেয়ে তো বড় হয়েছে, বিয়ে শাদী দেবে না? ইয়াসমিন জামান মাথা নত করে বলে উঠলেন, আল্লাহর হুকুম। আর আপনারা বললে ম্যাম সাহেবা? হাসেন আসফিয়া খান। হঠাৎ বড় ঘোমটা টেনে তুতুলের সাথে লেপ্টে থাকা আয়নাকে দেখে ভ্রু কুঁচকে গম্ভীর গলায়, ওকে। ইয়াসমিন জামান ভীতু হয়ে তাড়াতাড়ি আয়নাকে টেনে আনেন, কাছে দাঁড় করিয়ে কানে কানে কিছু বলতেই আয়না ভীতু মুখ করে মাথা নুইয়ে সালাম ম্যাম সাহেবা। থেমে থেমে মিষ্টি গলায়। আসফিয়া খান মিষ্টি গলায় মুগ্ধ হন, ভ্রু আরও কুঁচকে খুঁটিয়ে দেখতে লাগেন। তা দেখে ভয়ে জান যায় যায় আয়নার। ইয়াসমিন জামানের দিকে তাকাতেই মহিলা মাথা নুইয়ে আস্তে করে, আমার বোনের মেয়ে, সপ্তাহখানেক হলো বাংলাদেশ থেকে এসেছে। আসফিয়া খান হাতে গিফট এগিয়ে দিতে আয়না কাঁপা কাঁপা হাতে তুলে নেয়। হাসেন আসফিয়া খান, মুচকি হেসে বলে ওঠেন, মেয়ে জাতি নাজুক আর ভীতু সুন্দর, এমন ভয় করো? কি ভয়ানক কথা! আয়না ছোট মাথায় ধরে না এ কথা। তুতুল আয়নার হাত চেপে ধরে আসফিয়া খান যেতে বললে তাড়াতাড়ি করে মায়ের ইশারায় কেটে পড়ে, কিন্তু বাধা সৃষ্টি হয়। সামনে যেতেই একজন গার্ড আটকে দিয়ে ধমকে ওঠে, এই মেয়ে, বসের জন্য নয় গিফট না দিয়ে চলে যাচ্ছ কেন? দাও কাগজটাকে। টেনে মিল্কিকে নিয়ে যায় গার্ড আয়নার হাত থেকে। ভয়ে ভীতু আয়না গার্ডকে কিছু বলতে পারে না। বলতে চায় ওর কি বহু টাকা ওই সুন্দর রাক্ষসের জন্য তার আদরের বাচ্চাকে ডোনেট করবে? কখনো না, কিন্তু বলতে পারে না। তুতুল হাত ধরে রাখে, চোখের ইশারায় না করে মিল্কিকে চাইতে। ইরফান হাতের সিগারেটে সুখ টান দিতে দিতে চারপাশে চোখ বোলায়। হঠাৎ দূরে এক কোণে দাঁড়িয়ে থাকা দুটো মেয়ে যে একজন আরেকজনের সাথে চিপকে দাঁড়িয়ে। ভ্রু কুঁচকে আসে ইরফানের, হাতে সিগারেট পায়ে পিষ্ট করে ছোট ছোট চোখে পরক করে। হঠাৎ তার তীক্ষ্ণ লাল লাল চোখের দৃষ্টি থমকে যায়, বুক কেঁপে ওঠে। সাদা জামা পরিহিতা ছোটোখাটো মেয়েটার চুলে বড় ঘোমটার বাহিরে হেঁচড়ে পড়ে কিছু সংখ্যক লম্বা চুল, যা মাটিতে ছুঁয়ে যায়। কুচকানো ভ্রু আরও কুচকে আসে, গম্ভীর গলায় বিড়বিড় করে, আসল চুল নাকি নকল? বস, এটা একজন পাঠিয়েছে আপনার জন্য। লাল লাল চোখে বিরক্তিকর দৃষ্টিতে তাকায় ইরফান। হাতে একটা খরগোশের বাচ্চা দেখে বিরক্ত চ শব্দ উচ্চারণ করে ঘাড় চেপে ধরে খরগোশটার। ভয়ে কেমন করছে খরগোশের বাচ্চাটা, ছুটতে চায় কিন্তু পারে না। ইরফান বাঁকা হেসে নিরীহ প্রাণীটাকে ছুঁড়ে মারে, বিরক্তিকর গলায় বলে ওঠে, এমন নিরীহ প্রাণী ইরফান খানের পছন্দ নয়। ভয়ে গার্ড মাথা নত করে সরে দাঁড়ায়। পুনরায় চোখ ঘুরিয়ে আগের জায়গায় তাক করতে সেই মেয়েটাকে আর আগের জায়গায় দেখতে না পেয়ে রেগে গার্ডের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে ভিতরে চলে যায়। সে প্রচণ্ড বিরক্ত, একটা মেয়ের চুলে আটকেছে সেটা ভেবে। আয়না পুনরায় মিল্কিকে কোলে তুলে বুকে জড়িয়ে আদর করতে করতে তুতুলের পিছন পিছন ছুটে বিড়বিড় করে, রাক্ষস, এরোগেন্ট ম্যান, আমার আদরকে আঘাত করেছে, শয়তান জালিম, আল্লাহ তোর বিচার করবে। কেউ শোনে না আয়নার ভয়ঙ্কর কথা। শুনলে 100% গলা কেটে ভাসিয়ে দিত নদীতে। কত বড় সাহস! ইরফান খানের বদনাম করে, কি সাহস! দুই মেরু দুটো মানুষ, একজন প্রাপ্তবয়স্ক দানব, আরেকজন নিষ্পাপ ফুল। তাদের সাক্ষাৎ কেমন হবে? হতে হতেও প্রকৃতি তাদের দেখা দিল না। কেমন হবে যখন একজন ভয়ঙ্কর মানব একটা নিষ্পাপ ফুলের আসক্তিতে মজবে? কেমন হবে তার বিষাক্ত প্রেম? একজন ভয়ঙ্কর রাক্ষস আর একটা ভীতু খরগোশ। তাদের দেখাটা যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়ে রেখেছে পূর্ব পরিকল্পনায়। ঘরের সামনে ছোট উঠোনের মতো জায়গাটা একটা কারুকার্যে দোলনায় দোল খেতে খেতে আয়না আকাশের দিকে তাকিয়ে গেয়ে উঠল বাংলা আনন্দ অশ্রু টটমুভির এই 3 লাইন গান। ঠান্ডায় ভেঙে আসা গলায় উদাস মনে গেয়ে দোলনার লতা ভরা দড়িতে মাথা ঠেকিয়ে দিল। কনকনে শীতে বটে আসছে শরীর, তবুও মেয়েটা নরম পায়ের পাতা ছুঁই ছুঁই একটা ফ্রক পরে বসে আছে।
শীতের অসহ্য শক্তি ফর্সা নরম গালগুলো কেমন টসটসে লালচে গোলাপি আভা ছড়িয়ে দিচ্ছে। নাকটা তার চেয়েও বেশি লালচে হয়ে আছে। ঠান্ডা লাগছে দারুণ। তার পাশাপাশি সর্দিতে নাক টেনে বারবার ঘষে দিচ্ছে, যার ফলে মনে হচ্ছে এই বুঝি ছিঁড়ে রক্ত বেরিয়ে এলো ফর্সা নাক থেকে। বিরক্ত আয়ানা আশেপাশে ঠোঁট উল্টে চোখ বুলিয়ে বাচ্চাদের মতো পা তুলিয়ে যাচ্ছে। তখনও ভালো মতো সকাল হয়নি। ফজরের নামাজ শেষ হলো। দূরে তাকাতেই দেখতে পেল গ্রামের বাচ্চাগুলো মুক্তাবে যাচ্ছে। কি দারুণ দেখতে লাগছে। সবগুলো ঘরের বাহিরে লালচে বাতি, বাড়ির উঠানগুলো পেরিয়ে বাচ্চাগুলো বেরিয়ে একত্র হচ্ছে। হেসে খেলে নেচে লাফিয়ে মুক্তাবে যাচ্ছে। তারপর বেলা 10টা নাগাদ আবার সবগুলো একত্র হয়ে স্কুল যাবে। আহা, কি সুখময় জীবন। সকাল সকাল এমন কুয়াশায় চাদর ঢাকা পরিবেশের সাথে চারপাশে আজানের ধ্বনি ভেসে আসছে। কি যে দারুণ অনুভূতি, যেন এক অন্যরকম প্রভাত। তাদের এই চাঁদের হাটকুটির সবগুলো বাড়ি থেকে আলাদা এবং অনেক তাদের এই চাঁদের হাট কুটির সবগুলো বাড়ি থেকে আলাদা এবং অনেক দূরে। লোকালয় ছাড়িয়ে একদম সাইগিরি পাহাড়ের উত্তর পাশে। পাহাড় যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়, কিন্তু না, দৃষ্টি কাছে হলেও এই দূরত্ব পায়ে হেঁটে বেশ দূর। তাদের এই চাঁদের হাট একদম শেষ সীমানায়। পাহাড় আর গাভরাতুল গাভা দুই দিক থেকেই বিশাল পাহাড় আর জঙ্গল ঘিরে রেখেছে। এগুলো পেরিয়ে গেলে নীলাম ভ্যালি পেরিয়ে যাওয়া যাবে, কিন্তু এত তো সহজ নয় সীমানা পেরোনো। নীলাম ভ্যালি শেষ সীমানা রয়েছে নিয়ন্ত্রণ রেখা। খুব সম্ভবত গুগল তাই বলছে, যা ভারত শাসিত জম্মু ও কাশ্মীরকে, বিশেষ করে গুরেজ ও সোনামার্গ এলাকা, পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর থেকে পৃথক করেছে। এই এলাকার ওপারে সুউচ্চ পাহাড়, ঘন জঙ্গল এবং কড়া সামরিক নজরদারি রয়েছে। সাথে রয়েছে ইরফান খানের ভয়ঙ্কর সৈন্যদল, যা সম্পূর্ণ কাশ্মীরকে ঘিরে রেখেছে নিজের কঠিন আইনে। তার থেকে এক পা উঁচু নিচু হওয়া মানে বিস্ফোরণ ঘটবে, মৃত্যু ভালোবাসি বলে আলিঙ্গন করবে। বাজার বা কোনো কেনাকাটা থাকলে দূরে লোকালয়ে গিয়ে করতে হয়। যেখানের পরিবেশটা আয়নার বেশ খুব ভালো যেখানের পরিবেশটাও আয়না দেখেছে খুব সুন্দর। বাংলাদেশের ঠেলাঠেলি বাজার বা মার্কেট নয়, সুন্দর শালীন আর নিয়মকানুন দ্বারা আঁকড়ে এখনটাই সব কিছু। কি করছো এই হাড় কাঁপানো শীতের ভোরে? চারপাশ বরফে জমে আছে, তুমি কি বরফ হতে বসে আছো আয়ু? ঘর থেকে চাদর মুড়িয়ে আস্তে আস্তে খ্যাক খ্যাক শব্দ তুলেন ইয়াসমিন জামান। তাকে দেখে ভীতু দৃষ্টিতে কিছু সময় ড্যাব ড্যাব করে তাকিয়ে সোজা হয়ে দাঁড়ায়। ইয়াসমিন জামান পরিপাটি হয়ে বেরিয়েছেন খানবাড়ি যাবেন বলে। তার কাজটাই শুরু হয় এই অন্ধকার কুয়াশাচ্ছন্ন ভোরে। ইয়াসমিন জামান খান বাড়িতে আসফিয়া খানের মহিলা সহায়কের দলের একজন। বেশ ভালো বেতন পান সেখান থেকে। খানবাড়ির ভিতরে ভালো একটা কাজ পাওয়া, এখানে সোনায় সোহাগা। দীর্ঘ 25 বছর এই পেশায় আছেন তিনি। খুব ভোরে যান আর সন্ধ্যায় ফিরে আসেন। বাড়ির সব কাজ তুতুল এগিয়ে রাখেন, তাই আর তাকে কষ্ট করতে হয় না। অপরদিকে আয়নার আঙ্কেল আতাউজ্জামান খানবাড়ির একজন সিকিউরিটি গার্ড। সেও বেশ অনেক বছর যাবৎ কাজ করে আসছেন, কিন্তু লোকটা আয়নাকে খুব একটা পছন্দ করেননি। এখানে আসাই ঘরে এই কয়দিন যাবৎ দু একবার তাকে নিয়ে মস্ত ঝগড়া হয়েছে। ইয়াসমিন জামানের টাকায় সংসার স্বাচ্ছন্দ্যে চলে যায়, তাই আয়ানার এখানে থাকা নিয়ে আতাউর জামানের খুব একটা রাগ টিকে না। কি সমস্যা? এখানে এমন করে বসে আছো কেন শীতের সকালে? ইস, নাক মুখ শীতে জমে টকটকে হয়ে আছে, টিপ দিলে তো রক্ত পড়বে। তোমার কি বুঝবুদ্ধি হয়নি আয়ু? ইয়াসমিন জামান নিজের চাদরখানায় জড়িয়ে দিতে দিতে আয়নাকে শাসন করে যাচ্ছেন। আয়নার মা শীতল আহমেদ ইয়াসমিন জামানের সৎ বোন ছিলেন, খুব একটা কাছাকাছি ছিলেন না। শীতল আহমেদ থাকতে আমেরিকা আর ইয়াসমিন জামান তার মায়ের সাথে কাশ্মীরের এই নীলাভ ভ্যালিতে। কিন্তু বোন এবং বোনের মেয়ের প্রতি তার প্রবল টান। একদম মাটির মানুষ তিনি।
আয়নার আম্মি শীতল আহমেদ ছিলেন দ্বিতীয় ঘরের মেয়ে। শীতল আহমেদের মা মানে আয়নার নানুমণি ছিলেন আমেরিকার নারী, তাই আয়নার গায়ের রংটাও মা নানির মতো হয়েছে। শীতল আহমেদের বিয়ে হয় বাংলাদেশের একজন ধনী ব্যবসায়ীর সাথে। কত সুখের বড়লোকি জীবন ছিল, কিন্তু ভাগ্য এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হয়েও আয়নার ভাগ্য মনির ছোট চাঁদের হাট কুটিরে হলো। আয়না ইয়াসমিন জামানের ধমকে নাক টেনে হাত আঁকড়ে। ঘুম নাই চোখে মনি, একটু বসি না, কি হয়? ভালো লাগছে। ভালো লাগলে তো হবে না বাচ্চা, হুট করে এখানের আবহাওয়া সহ্য করতে পারবে না তুমি, শরীর অসুস্থ হবে। আয়না চকলেট রঙের শুকনো ঠোঁটে নরম হেসে। একটু ঘুরতে নিয়ে যাবে? আমার ভালো লাগছে না, কতদিন কোথাও যাই না। ইয়াসমিন জামানের মায়া হলো আয়নার আদুরে মুখে তাকিয়ে তার গাল ছুঁয়ে। নিয়ে যাব বাচ্চা, তুতুলের পরীক্ষা আজ থেকে শুরু, শেষ হলে 3 জন একসাথে যাব, সম্পূর্ণ কাশ্মীর দেখাবো কেমন? এখন ঘর থেকে মনিকে একটা চাদর এনে দাও তো, কাজে যেতে হবে, দেরি হচ্ছে। মেয়েটা নরম পায়ে ঝটপট ঘরের ভিতরে যায়। পলকে ফিরে আসে কালো একটা নতুন চাদর নিয়ে। তার হাত থেকে চাদর নিয়ে শরীরে জড়িয়ে দিয়ে ইয়াসমিন জামান যেতে যেতে বলেন, সাবধানে থেকো, একদম বাড়ির বাইরে পা দিবে না, নতুন তুমি, আশেপাশে কিছু জানো না, হারিয়ে যাবে। আয়না মাথা নাড়াতে যাবে, হুট করে ইচ্ছে জাগে সাদা শাপলার। তার খুব পছন্দের, বলতে গেলে তার চরম আসক্তি ওই সাদা শাপলাই। সাদা সব কিছুই তার ভালো লাগে, যেমন সাদা জামা পরে পরীদের মতো টই টই পায়ে ঘুরে বেড়াতে ভালো লাগে। ভালো লাগে সাদা খরগোশ মিল্কিকে, আর সবচেয়ে ভালো লাগে ওই সাদা সিল্ক জলে দোল খেতে থাকা শাপলাগুলোকে। শেষ কবে দেখেছিল মনে নেই, মনেও করতে চায় না বাংলাদেশে ফেলে আসা ভয়ঙ্কর অতীতকে। আজকাল সেগুলো মনেও থাকে না কেন জানি। হুট করেই যখন সেই রিলেটেড কিছু চোখে পড়ে তখন বেশ মনে পড়ে কি ভয়ঙ্কর ছিল তার ফেলে আসা অতীত। নিজেকে সামলে নাই, গভীর চিন্তা করতে পারে না, মাথায় ভয়ঙ্কর ব্যথা হয়। পিছন থেকে ইয়াসমিন জামানকে ডেকে ওঠে। মনি, দুটো সাদা শাপলা আনবে? থামে ইয়াসমিন জামান, কিছু সময় ভেবে বলে, নীলা পেলিতে তো সাদা শাপলা কোথাও নেই আয়ু, শুধু গাবলাতুল গায়াব শাপলা ঝিল আছে, আর কোথাও নেই। আর ওখানটা তো নিষিদ্ধ। আমি তোমার জন্য পদ্মফুল নিয়ে আসবো কেমন? আয়নার মুখে আধা নেমে আসে নারাজ কণ্ঠে। কিন্তু আমার সাদা শাপলা চাই মনি। ইয়াসমিন জামান গেট পেরোতে পেরোতে, এখানে তো সাদা শাপলা নেই। আচ্ছা, শহরে সময় করে লোক পাঠাবো, দেখি সাদা শাপলা পাওয়া যায় কিনা। ইয়াসমিন জামান চলে যান। আয়নার মন খারাপ হয় খুব। চাদর পেঁচিয়ে ঠোঁট উল্টে ভীতু চোখে তাকাই দূরের গাভরাতুল গাভায়, বিড়বিড় করে অস্পষ্ট স্বরে, লোক পাঠাতে পাঠাতে কত দেরি, আর যদি শহরে গিয়েও না পাই তখন? এত বড় কাশ্মীরে তোমার কত সংকট। ওয়াটার লিলি, ওই ভয়ঙ্কর জায়গায় কেন তোমার বসবাস? আয়না মন খারাপ করে দোলনায় বসে গাভরাতুল গাভায় তাকিয়ে। গতবার একটু দেখতে গিয়েছিল, সামনে থেকে দেখে ভিতরে প্রবেশের ইচ্ছে জাগেনি। কত ভয়ঙ্কর! জঙ্গলের বেশ বাহিরে ছিল মিল্কি, হয়তো পথ ভুলিয়ে মায়ের কাছ থেকে হারিয়ে গিয়েছিল। আয়নার খুব পছন্দ হয় দিক বেদিক চিন্তা না করে তুলে পালায় গাভরাতুল গাভা থেকে। এখন আবার সেই নিষিদ্ধ জঙ্গলে তার পছন্দের শাপলা। মন ছটফট করছে, সঙ্গে হাত কিলবিল করছে ফকফকে সাদা শাপলা আঁকড়ে ধরতে। বিরক্ত আয়না বিড়বিড় করে, কত গরিব এই কাশ্মীর, কত গরিব এই কাশ্মীর, একটা মাত্র শাপলা ঝিল। এখন আমার যে শাপলা চাই, কি করি? যাব, আলো ফুটতে মেলা দেরি, সকালে ঠিকভাবে জাগার আগে ফিরে আসব। হাসি মুখে উঠে দাঁড়ায় আয়না। উৎসাহে মেয়েটার মুখ চকচক করছে, কিন্তু হুট করে মনে পড়ে গাবরাতুল গাবা নিষিদ্ধ জঙ্গল। ভয়ে আয়নার মুখ শুকিয়ে কলিজা কাঁপে। পুনরায় গাভরাতুল গাভায় তাকিয়ে দোটানায় পড়ে। মন আনচান করছে,
একটু শাপলা দেখবে বলে। মানুষের ইচ্ছে খুবই জঘন্য, কখন কি মন চায় বোঝা তাই। আর নিষিদ্ধ জিনিসে তো আকর্ষণ বেশি। আয়না বুক ফুলিয়ে শ্বাস ফেলে। কিছু হবে না, আয়ু নিষিদ্ধ জঙ্গলে কেউ নেই, কে দেখতে যাবে তোকে? আর দি তো ঘুমিয়ে যাব, আর ভালো মতো আলো ফোটার আগে ফিরে আসবো। আর এত সকালে কেউ নিশ্চয় আসবে না এই জঙ্গলে। ভয় ভীতি কাটিয়ে মাথা তুলিয়ে হাসি হাসি মুখ করে ঘর থেকে মিল্কিকে নিয়ে ভালো করে চাদর দিয়ে ঢেকে গাভরাতুল গাভায় এগিয়ে যেতে যেতে। মানুষ শুধু শুধু কেন এত ভয় পায় এই জঙ্গল নিয়ে আল্লাহ মালুম। আমরা দুজন ঠুস করে যাব, ঠাস করে চলে আসবো, কেমন? মিল্কি কি বুঝলো আনায়ের মুখের দিকে টুকুস টুকুস চোখে তাকিয়ে। হয়তো সে বোঝাতে চাচ্ছে সবাই যে কেন পায়, তুমি সেখানে গেলেই বুঝবে। সেখানে তোমার জন্য স্বয়ং যমদূত হাজির। বোকা মেয়ে নিচে কুদে নিজের ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। মিল্কি মানুষ হলে ঠিক চিল্লিয়ে বলতো, থেমে যা বালিকা। এমন ধেই ধেই নিচে এগিয়ে না গিয়ে দরজায় খিল মেরে লুকা। তোর এই ধেই ধেই আনন্দমাখা উজ্জ্বল হাসি ভয়ে পরিণত হবে তোর এই গাভরাতুল গাভা কুয়াশাচ্ছন্ন জঙ্গলে। থেমে থেমে ঝিঝি পোকা আর নাম জানা কিছু পাখির সুরেলা আওয়াজ ভেসে আসছে। জঙ্গলটা বাহির থেকে যতটা ভয়ঙ্কর, ভিতরটা ততটাই সুন্দর ভয়ঙ্কর। বড় বড় গাছের জন্য বাহিরে থেকে খুব বেশি আলো পৌঁছয় না এখানটায়, তবুও চারদিক ফকফক করছে আলোয়। সবে সবে আলো ফোটা শুরু হচ্ছে। কুয়াশায় চারিপাশ মনোমুগ্ধকর। তার উপরে পরিষ্কার পরিচ্ছন্ন দেখলেই বোঝা যায় এখানে যাতায়াত চলে। তাহলে এটাকে লোক নিষিদ্ধ কেন বলে? ইস, কত সুন্দর! আনায়া চারিপাশে নিজের মায়াবী চোখে তাকায়। ইস, মনে হচ্ছে এটা আরেকটা স্বর্গ। ভেবে ভেবে মেপে পা ফেলছে, যদি পশু তাকে অ্যাটাক করে তো। তাই খেয়ালি দৃষ্টিতে তাকায়, না কিছুই নেই। অহেতুক ভয় দেখায় সে নতুন কিনা তাই। বুকে জমে থাকা ভারী নিঃশ্বাস মন ভরে ফেলে চোখ বুজে প্রকৃতির সুঘ্রাণ নেয়। আহা, কি দারুণ! মিল্কি নড়ে চড়ে দেখছে সব কিছু। চোখ খুলে তার দিকে তাকিয়ে মুচকি হাসে, পশমে হাত বুলিয়ে আশেপাশে তাকিয়ে। এত সুন্দর শান্ত জঙ্গলটা নিষিদ্ধ করেছে কেন? মন চাচ্ছে এখানে একটা ঘর করে থেকে যাই। মুচকি হেসে এদিক সেদিক ছোটাছুটি করে। পায়ের নুপুরখানা রিনি রিনি সুমধুর আওয়াজ তুলছে। শান্ত জঙ্গলে সেই আওয়াজ আরও সুমধুর মনে হচ্ছে, যেন স্বর্গে অপ্সরা তার পদচারণায় সিক্ত করছে গাভরাতুল গাভাকে। সামান্য কিছু স্থান পেরোতেই নজরে এলো বিশাল শাপলা বিল। দেখে মেয়েটা হাতের মিল্কিকে মাটিতে রেখে ছুটে যায়। কত ফুল! আমি পাগল হয়ে যাব মিল্কি। মন যাচ্ছে পুরো ঝিল কাঁধে করে তুলে নেই। খুশিতে আটখানা। জীবনে শেষ এত আনন্দ কখন হয়েছিল সে? যখন আব্বু আমি বেঁচে ছিলেন, ঠিক তখনই পেয়েছিল। এখন সে অল্পতেই খুশি হয়ে যায়। হঠাৎ গুলির ভয়ঙ্কর শব্দে কেঁপে ওঠে। হাতের মুঠো থাকায় 10-12টা শাপলা আঁকড়ে বড় বড় চোখে তাকিয়ে এখনও ঠাউর করতে পারে না ঠিক কী হলো। পুনরায় ঠাস শব্দ হতেই চমকে ওঠে আনায়া। আয়ানা সহ সম্পূর্ণ গোভরাতুল গাভার এক অংশস্থান। ভয়ে থরথর করে কাঁপে। বড় বড় চোখ দুটো টিপ টিপ করছে। শরীর অসাড় হতে দেখতে পাই বেশ কিছু হরিণের দল ছুটে ঝিলের দুধারে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, যেন বাঁচার তাগাতে দিশেহারা সব। আতঙ্কে লাল হয়ে ওঠা আয়ানা ভীতু ভয়ে শ্বাস নিতে ভুলে যায়। দৌড়ে উঠে মিল্কিকে বুকে জড়িয়ে নেয়। এই তো এখনই হরিণগুলোর পায়ের চাপায় চ্যাপটা হয়ে যেত। ভয়ে থরথর করে কাঁপা শরীর নিয়ে দিক বিদিক ভুলে এদিক সেদিক ছোটে। আয় হায়, রাস্তা কই? যত দৌড়াই ততই গভীরে যায়, যেন টাইম লুপে ফেঁসে। ধীরে ধীরে মনে হচ্ছে সুন্দর জঙ্গল দৈত্যে পরিণত হচ্ছে, বিশাল আকার আর ভয়ঙ্কর। চারিদিকে অন্ধকার দেখে মনে হচ্ছে সে ফেঁসে গিয়েছে, আটকে পড়েছে। সেই ভয়ে আরও জড়সড় হয়ে কেঁদে ওঠে মেয়েটা। ঠোঁট ভেঙে বুক চেপে ধরে। কোথায় এলো সে? বাড়ির রাস্তায় বা কোথায়?
এমন পরিস্থিতিতে পড়ে মনে হচ্ছে সত্যি গোবরাতুল কাবা খুব ভয়ঙ্কর স্থান। আজ তো মরণ ফাঁদ। চারদিক থেকে যেন রাক্ষস পিষে ধরেছে তাকে। ভয়ে হাঁপিয়ে ওঠে মেয়েটা। কেওড়া গাছটা হাতড়ে হেলে বসে আরও চেপে ধরে মিল্কিকে। বিড়বিড় করে চারিদিকে তাকিয়ে অসহায় আয়না আরও কাঁদে। আবেগের বশে সে ভয়ঙ্করভাবে ফেঁসে গিয়েছে। নাক টানতে টানতে হিচকি তুলে চোখ বুজে অস্পষ্ট স্বরে বলে, আমি হারিয়ে গিয়েছি মনি, প্লিজ আমাকে খুঁজতে আসো। কালো রঙের শার্টের উপরের প্রায় সব বোতাম খোলা, যার ফলে হলদে চওড়া লোমহীন আকর্ষণীয় বুক চকচক করছে। কানের টপখানা সহ কান চেপে একটু টেনে আশেপাশে শিকারী দৃষ্টি বোলায় ইরফান। মুখ বরাবরের মতোই শক্ত আর পাষাণ। শক্ত চোয়ালে শিকারী নজরে আশেপাশে শিয়াল খুঁজে চলেছে। হাতে খানদানি বন্দুক। সে শিকার করতে পছন্দ করে। বলতে গেলে তার আরেকটা নেশা। যখন কেউ বাঁচার তাগিদে হাহাকার করে ছুটে পালায়, তখন তাকে ছিন্ন বিচ্ছিন্ন করতে বুকে পৈশাচিক আনন্দ উপভোগ করে। ঘাড় পেরিয়ে যাওয়া নীলচে রঙের কোবরা আর ঈগলের একত্রিত ট্যাটুটা পিঠ ছুঁয়েছে, সেটাই কালো শার্টটা উন্মুক্ত করে রাখায় বেশ অনেকটা ফুটে উঠেছে। তাতে যেন দ্বিগুণ ভয়ঙ্কর লাগছে তাকে। পাশেই সুবুর ইরফানের খাস লোক দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। বেচারা ইরফানের ভয়ঙ্কর তাণ্ডবে বারবার পড়ে আর কোনো মতে বাঁচে। বসের শক্ত মুখ দেখেই বুঝে নিল চরম খেপেছে। গতকাল ঘুমোয়নি, সারা রাত নেশা পানি খেয়েছে। আমার কি রূপ ধুয়ে পড়ছে শুভুর? চমকে সুবুর একবার মাথা নাড়ে, আরেকবার না না করে, ভয়ে কলিজায় শুকিয়ে। ইরফান বিরক্ত হয়ে পায়ের কাছে ঠাস করে গুলি মারতে লাফিয়ে ওঠে সুবুর। মাথা নিচু করে কাঁপতে থাকে। ইরফান জঙ্গলের দিকে পা বাড়াতে বাড়াতে হুঙ্কার দিয়ে গেট আউট অফ হিয়ার। বলতে দেরি সুবুরের পালাতে সময় লাগে না। ইরফান তেরিক্ষি মেজাজে আশপাশ লণ্ডভণ্ড করে দিবে এতটা ক্ষেপে। গতকাল থেকে সারাদিন শুধু ওই একটা দৃশ্যই চোখে ভাসছে। সাদা জামা পরিহিতা সুন্দর গড়নের লম্বা চুলের একটা মেয়ে। একটুখানি দেখেই তার কেমন পাগল পাগল লাগছে। সারা রাত ছটফট করেছে। নেশা করেও কোনো লাভ হয়নি। মাথা থেকে বের হচ্ছে না সে স্বল্প দেখা। বিরক্তে শব্দ মাঝারি সাইজের একটা চারা গাছ উপড়ে ফেলে। একটা অদেখা মেয়ের জন্য তার অজানা কারণে ঘুম হয়নি। ভাবতে মন চাচ্ছে সম্পূর্ণ গাভরাতুল গাভা আগুনে পুড়িয়ে দিতে। হঠাৎ থমকে যায় পুরুষালী শরীর। বুক কেঁপে ওঠে রিনিঝিনি নুপুরের শব্দে। কয়েক সেকেন্ড কুচকানো ভ্রু আরও কুচকে আসে। কার বুকের এত বড় পাটা যে তার নিষিদ্ধ স্থানে পা রাখে? কলিজা ছিঁড়ে ফেলবে না সে? রক্ত লাল চোখে উন্মাদের মতো বড় বড় পায়ে ছুটে চারিদিকে পরক করে ঈগল দৃষ্টিতে। মেজাজ সপ্তম আকাশে। জীবনে যা হয়নি আজ তা হলো। যেখানে বাঘে গরুতে এক ঘাটে পানি খায়, তার ভয়ে সেখানে এত বছরের নিষেধাজ্ঞা অমান্য করা। জ্যান্ত আগুনে পুড়াবে না এ ভয়ঙ্কর সাহসের কারণে? তীক্ষ্ণ দৃষ্টিতে এদিক সেদিক চোখ বোলাতে হঠাৎ হাত থেকে ফসকে পড়ে হাতের সোনালি বন্দুক। বুকের ডিপ ডিপ শব্দ। জীবনে প্রথম পুরুষালী বুক কাঁপে অজানা কারণে। জীবনে প্রথম সে হ্যাং মারে, স্থির আর অস্থির হয়। চোখগুলো স্থির হয়ে যায়। এত সময়ের আগুনের তাপ বেরিয়ে আসা চোখ দুটো ক্ষণিকে শীতল হয়ে যায়। খোলা বুকের বাম পাশে হাত চেপে কয়েক কদম পিছিয়ে যায়। পড়তে পড়তে বাঁচে শক্ত হাতে গাছের গুঁড়ি ধরে। থেমে থেমে নিঃশ্বাস নেয়, যেন চোখের সামনে তার মরণ দেখল। বুকে হাত চেপে মুগ্ধ দৃষ্টিতে দেখতে থাকে পাতলা সাদা গাউন পরিহিত পরিটার দিকে। দিনকাল সব ভুলেছে ইরফান। নেশাগ্রস্ত মতো তখনও তাকিয়ে। তার ঢিলে হওয়া চুল মাটি ছুঁয়েছে। ফুলো ফুলো ফর্সা গাল আর তীরের মতো সোচালো নাকের নিচে পাতলা চকলেট কালারের দুটো ঠোঁট। আহ, জলজান্ত একটা পরি হেঁটে যাচ্ছে। বড় বড় চোখ দুটো কালো রঙের বড় মনি, যা সাদা অংশ থেকে স্বাভাবিক বড়, যার ফলস্বরূপ বড় বড় চোখে যখন আশপাশ পরখ করে দেখতে কোনো হরিণীর থেকে কম মনে হয় না। আস্ত মায়ার সাগর
28 বছরের জীবনে প্রথম এমন হলো যে কারোর ভয়ঙ্কর রূপ দ্য ভিলেন ইরফান খানকে হেলিয়ে দিয়েছে। শিকার করতে এসে শিকারি যখন নিজেই শিকার হয়, শেষ, একদম শেষ হয়ে গেল এমন আগুন রূপ দেখে। শক্ত হাতে গালে ঠাস ঠাস করে মারে। না না, স্বপ্ন নয়, সত্যি, সব সত্যি।